বিভিন্ন জেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ২৪ ঘন্টার মধ্যে ১২ থেকে ১৪ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে কবলে সিলেট নগরী এবং শহরতলির বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বিপাকে বরিশালের বাসিন্দারাও। প্রতিনিয়ত বিদ্যুতের যাওয়া আসার কারণে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সুনামগঞ্জে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। শহরের চেয়ে গ্রামাঞ্চলে তা আরও বেশি। কর্মকর্তারা বলছেন, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। একই অবস্থা হিলিতেও প্রতিদিন ১০ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে স্থানীয়রা। এই উপজেলায় প্রতিদিন ৭ থেকে ৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র ২ মেগাওয়াট। এছাড়া পিরোজপুর, চাঁদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ৮ ঘন্টা না ৯ ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে ২ ঘন্টা কারেন্ট থাকে আপনার বাজে জেনারেটর দিয়ে আপনার চলে। তার 50% চলে আসছে। লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ হয়ে মার্কেটের মধ্যে কাস্টমার নাই, সেরকম কাস্টমার উঠতেছে না। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে এই লোডশেডগুলি হচ্ছে। জ্বালানি সরবরাহ ঠিকমতো হচ্ছে না, অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট জ্বালানি পাচ্ছে না বলে বিদ্যুৎ উৎপাদনটা এই কারণে কম হচ্ছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র চালু ২০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছে, ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটিও গত মাসে বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ১ মাস ৬ দিন পর গত শুক্রবার তৃতীয় ইউনিটে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তবে সোমবার সন্ধ্যায় আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করা হয়। বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে উৎপাদনে যাওয়া এই কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের হারবিন ইন্টারন্যাশনাল। এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবনে আসলে অনেক প্রভাব পড়েছে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সিলেটের অবস্থা জানাবেন, সেখানে আসলে কত ঘন্টা লোডশেডিং থাকছে? দেখুন, সারা দেশেই কিন্তু বিদ্যুতের লোডশেডিং একেবারে চরম আকারে পৌঁছেছে। সিলেটেও এর অবস্থা কিন্তু একেবারে নাজুক বলা যায়। এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিনে ১০ থেকে ১২ ঘন্টা দিনে এবং রাত মিলিয়ে বিদ্যুৎ থাকছে, বাকি সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে তারা আসলে যে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন, কেন্দ্রীয় লোড ডিসপ্যাচ কেন্দ্র থেকে যে সরবরাহটা সিলেটে পাচ্ছেন, সেই সরবরাহ দিয়ে তারা মাত্র ৫০ থেকে ৫৫% বিদ্যুৎ তারা দিতে পারছে চাহিদার তুলনায়। বা লোডশেডিং করতে হচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫%। এই অবস্থা কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন যে তারা কেন্দ্র থেকে যে সরবরাহ পাচ্ছেন সে অনুযায়ী তারা চেষ্টা করছেন বিভিন্ন এলাকায় রেশনিং পদ্ধতির মাধ্যমে লোডশেডিংটা করতে, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা খুব বেশি হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে বড় কারণ না, বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে মানুষরা দুর্ভোগে পড়েছেন এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবিরতা নেমে আসছে। বিশেষ করে যে সব এলাকায় ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল আছে, ব্যবসা বাণিজ্য আছে, মার্কেট আছে, এগুলোতেও কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। মানুষ আসলে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারছে না। পাশাপাশি যে কলকারখানাগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের দুটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এই কুটির শিল্পগুলো কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা জানিয়েছেন যে যেভাবে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে তারা কোনোভাবেই কোনো ধরনের পণ্য তারা উৎপাদন করতে পারছেন না। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। সিলেট অঞ্চলে আসলে সিলেট বিভাগে বিদ্যুতের প্রতিদিনের চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট, কিন্তু এখানে তারা কেন্দ্রীয় লোড ডিসপ্যাচ থেকে মাত্র ৫২০ থেকে ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। এই বিদ্যুৎ দিয়ে মূলত পুরো সিলেট বিভাগেই কাভার করতে হচ্ছে। এ কারণে যে পরিমাণ চাহিদা এবং চাহিদার তুলনায় সরবরাহের ফারাকের থাকার কারণে কিন্তু বিদ্যুতের লোডশেডিং চরম আকারে পৌঁছেছে। এখানকার স্থানীয় মানুষরা আসলে একটা কথা বলছেন যে সিলেটের প্রায় ১৬টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সিলেটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এখান থেকে প্রতিদিন ১৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এই বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু সিলেটে এই বিদ্যুৎগুলো থাকছে না। সেটা চলে যায়
কেন্দ্রে এবং কেন্দ্র থেকে যে তারা যে ডেসপাস সেন্টারের মাধ্যমে যে লুটটা সিলেটে দেন সেটা কিন্তু একেবারেই অপ্রতুল, চাহিদা পূরণ সিলেটের বিদ্যুৎ দিয়ে কিন্তু সিলেটের চাহিদা পূরণ করা সম্ভব। তারা বলছেন যে যেখানে 1400 মেগাওয়াট উৎপন্ন হচ্ছে প্রতিদিন, সেখানে 700 মেগাওয়াট কোনো বিষয় না এখানে বরাদ্দ পাওয়া। কিন্তু এখানে বরাদ্দের ক্ষেত্রে একটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। তারা বলছেন যে যেভাবে সিলেটের প্রতি বৈষম্য দেখানো হচ্ছে, সিলেটের বিদ্যুৎ সিলেটে পাচ্ছেন না মানুষ, এটা নিয়ে তাদের মধ্যে একটা চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে দিন দিন। মঞ্জুর, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে হিলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি জানাবেন সেখানকার অবস্থা। সাজ্জাদ, আমরা সিলেটের খবর জানছিলাম জনজীবনে যে ভোগান্তি বেড়েছে লোডশেডিং এর কারণে। হিলিতে আসলে কি অবস্থা দেখছেন, সেখানে আসলে লোডশেডিং এর কি অবস্থা? জি, আপনি জানেন যে দিনাজপুরে হিলিতে বিদ্যুতে একটি ভয়াবহ লোডশেডিং চলছে। আমরা দেখছি যে কখনো 10 থেকে 12 ঘন্টা, আবার 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং চলছে। দিনের বেলাতে কিছুটা বিদ্যুৎ থাকলে কিন্তু রাত্রের বেলা ভোগান্তিটা বেশি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিন্তু কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসা করছে। অর্থাৎ আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে কিন্তু দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকে না। এতে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু অতিষ্ঠ। আমরা জানেন যে দিনাজপুরে হিলি স্থলবন্দর, এখানে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় সকাল থেকে। এই বিদ্যুতের কারণেই কিন্তু একটা প্রভাব পড়ছে আমদানি রপ্তানি কার্যক্রমের উপরে। আমি কিছুক্ষণ আগে এখানকার বিদ্যুৎ যে কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে এতটা লোডশেডিং হওয়ার কারণ কিন্তু। তারা বলছেন যে হাকিমপুর উপজেলায় প্রায় 8 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে তারা কিন্তু পাচ্ছেন 2 মেগাওয়াট, যার কারণে 6 মেগাওয়াট কিন্তু না পাওয়ার কারণে কিন্তু একটা লোডশেডিং এর প্রভাব পড়ছে এখানে। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে দিনাজপুরে যে বড় পুকুরিয়া রয়েছে সেখানে কিন্তু 3টি ইউনিটের মাধ্যমে 525 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন রয়েছে। সেটি কিন্তু প্রায় গতকাল থেকে সব ইউনিটই কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে কিন্তু গতকাল থেকে যে বিদ্যুতের লোডশেডিং সেটা কিন্তু মাত্রাটা অনেকটা বাড়িয়েছে। আমি আজকে দেখেছি যে হিলি স্থলবন্দরের বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু বিদ্যুতের অভাবে তারা কিন্তু চালাতে পারছে না। তো তারা কিন্তু বারবার একটা অভিযোগ করছেন যে বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু পথে বসছেন এখানে। আর যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটাও কিন্তু একটা ধীর গতি আমরা দেখতে পাচ্ছি এখানে। বিশেষ করে ব্যাংকগুলোতে বিদ্যুৎ থাকছে না, কাস্টমসের যে কর্মকাণ্ড সেখানেও বিদ্যুৎ থাকছে না। সব মিলিয়ে যে বিদ্যুতের যে একটা ভয়াবহ অবস্থা সেটা নিয়ে কিন্তু হিলিবাসী মানে খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তো তারা দাবি করছেন এখানে যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ব্যবস্থাকে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার দরকার, তাহলে জীবন মানটা উন্নত হবে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। হিলি এবং সিলেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের 40টি কারখানা আজও বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়ায় সকালে কাজে যোগ দিয়েও বের হয়ে যান শ্রমিকরা। এছাড়া অন্যান্য কারখানাগুলোতে কাজে যোগ দেয় শ্রমিকরা। এর আগে সোমবার শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা। তবে গাজীপুরে শান্তিপূর্ণভাবেই কাজ চলছে বেশিরভাগ কারখানায়। তবে টঙ্গীর একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভের খবর পাওয়া গেছে। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মহানগর আদালত 2-এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানি আদেশ দেন। এর আগে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হয়। এ সময় পিবিআই 5 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আইনজীবীদের যুক্তি তর্ক শুনে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত 2 সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। 3 আগস্ট তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে 18 আগস্ট 17 জনকে আসামি করে হত্যা মামলা করেন। 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। তারা বিজ্ঞ আদালতে এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মাধ্যমে টেকনাফ, উখিয়া ও নাইখংছড়ির 10টি পয়েন্ট দিয়ে 2 দিনে অন্তত 1000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের বংরুতে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘাত থেকে বাঁচতে সীমান্তের এপারে চলে এসেছে তারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, বিজিবি বাধা দিলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালদের
সহায়তায় তারা অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা উখিয়া এবং টেকনাফ ক্যাম্পে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সুযোগে গত 1 মাসে অন্তত 8,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত 2 দিনে 10টি পয়েন্ট দিয়ে 1000-এর মতো রোহিঙ্গা কিন্তু অনুপ্রবেশ করেছে। তারা আসলে কোথায় আশ্রয় নিচ্ছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আসলে কে নিচ্ছে, এবং নিরাপত্তার বিষয় যদি জিজ্ঞেস করি, নিরাপত্তা সেখানে আসলে কতটা শক্ত যেখানে এতগুলো মানুষ আসলে ঢুকে পড়ছে? হ্যাঁ, এটা আসলে নিরাপত্তার চাইতে হচ্ছে সীমান্ত সুরক্ষা, সেইটি বিষয়টা উঠে এসছে। যেহেতু আপনি জানেন মিয়ানমারের ওই পারে সেখানে গন্ডগোল হচ্ছে, আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ হচ্ছে অনেকদিন আগে থেকেই। সেখানে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা। তো রোহিঙ্গারা ইতিমধ্যে যেটি সরকারি হিসাব বলা হচ্ছে 8,000 রোহিঙ্গার কথা বলা হচ্ছে, কিন্তু তার চেয়ে বাস্তবে সংখ্যাটা হচ্ছে অনেকটা দ্বিগুণ। এখানকার যারা রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গা যে কমিটি আছে, প্রতিরোধ কমিটি আছে, সেই কমিটির নেতারা বলছেন এই সংখ্যা অন্তত 20,000 হতে পারে। তবে ওই পারে এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50,000 রোহিঙ্গা অবস্থান করছে, তারাও অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশের বিজিবি কড়া নজরদারিতার মধ্যে কিন্তু তারা প্রতিহত করছে, প্রতি মুহূর্তে তারা প্রতিহত করছে বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু এক শ্রেণীর দালাল চক্র রোহিঙ্গাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করাচ্ছে, সেরকমই বলছেন। একটু আগেই আমি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে এই তথ্যটি দিয়েছেন। বলছেন এক শ্রেণীর দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে নদীপথে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে তাদের অনেক আত্মীয় স্বজন এখানে ক্যাম্পে বসবাস করছেন। সেই ক্যাম্পে আত্মীয় স্বজনের কাছে তারা আশ্রয় নিয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কাছে আমার প্রশ্ন ছিল তাদেরকে আসলে কিভাবে কাউন্ট করা হচ্ছে, তাদেরকে রেশনের পর্যায়ে নিয়ে আসা হবে কিনা। তিনি বলছেন সরকারিভাবে যেটি করার দরকার সেটি করবেন। সীমান্তের ওই পার নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, সীমান্তের ওই পারে আসলে কি অবস্থা, সেখানে কোনো গোলাগুলি হয়েছে কিনা বা স্থানীয়দের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, সীমান্তের ওপারে আমি আজকে সারাদিন ছিলাম, উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকায় ছিলাম। তো আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আসলে গতকাল তারা ওই পারে অর্থাৎ যে বোমার শব্দ শুনতে পেয়েছে, তবে আজকে কোনো বোমার শব্দ তারা শুনতে পায়নি। ওই পারে গন্ডগোল হচ্ছে, থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, এবং এই পারে অর্থাৎ এই পারে বসে ওই পারের অনেক খবর এই বাংলাদেশিরাও কিন্তু রাখছেন, এবং তারা বলছেন ওই পারে এখনো পর্যন্ত বিভিন্ন পয়েন্ট অর্থাৎ বিভিন্ন ভাবে সেখানে মংডু শহরের বিভিন্ন সীমান্ত এলাকায়, মিয়ানমারের সীমান্ত এলাকায় সেখানে অনেকে জড়ো হচ্ছেন যারা নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। এরকমই তথ্য আমাদের কাছে আছে। জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন উখিয়া থেকে। আধিপত্য বিস্তারকে নিয়ে শেরপুরে 2 এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। গতরাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে আধিপত্য নিয়ে খোয়ারপাড় ও গৌরীপুর এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে 3 দিন ধরে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জেরে রাতে দুপক্ষই খোয়ারপাড় মোড়ে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় গৌরীপুর এলাকার মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শ্রাবণ নামে একজনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটে হযরত শাহপরান রহমত মাজারে ছাত্র জনতার সাথে ওরসপন্থীদের সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায় হযরত শাহপরান মাজারে ওরসকে কেন্দ্র করে কোনো অসামাজিক কার্যক্রম যেন না হয় সেজন্য প্রতিদিনই নজর রাখছেন স্থানীয় ছাত্র জনতা। গতরাতে নজরদারির এক পর্যায়ে বিনা উস্কানিতে একদল লোক ছাত্র জনতার উপর হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভেঙে দেওয়া হয় ওরসপন্থীদের বানানো তাঁবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় 15 জন। পাগল উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এটা নিবৃত্ত গেছে পুলিশের উপর আক্রমণ করছে। পরে এখানে কিছু ছাত্র জনতা এরকম লোক ছিল, তাদের উপর আক্রমণ শুরু করছে। এটা নিয়ে এলাকার লোকজন চতুর্দিক থেকে এসে পাগল যেগুলো ছিল
তাদের সাথে মানে মুখোমুখি, পরে তাদেরকে মারধর, এরকম বিষয়টা এরকম ছিল আর কি। দুর্বৃত্তের হামলায় নিহত বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত সালমান হোসেন লেদুর মরদেহ এখনো মর্গে রয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বসেছিল মিজান। এ সময় বিদ্যুৎ চলে গেলে কয়েকজন এসে মিজানকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যায় জড়িত সন্দেহে লেদু নামে একজনকে গণপিটুনি দেওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বয়রার কর ভবনে 10 তলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারকে আটক করেছে পুলিশ। ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ শ্রমিকদের। খুলনা মহানগরীর বয়রা এলাকায় কর ভবনের 10 তলার নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় মাচা ভেঙে নিচে পড়ে যান 3 শ্রমিক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্স। ভবনটিতে কাজের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। আমরা রোদে কাজ করি, রড ধরা যায় না, গ্লোভ চাই, গ্লোভ দেয় না। ওরা রশির হিসাব করে, একটা রশি চাই বাঁধবো, রশি দেয় না। 1 কেজি রশির দাম 400 টাকা, ওরা টাকার পরিমাণ হিসাব করে। ভারমাসা আছে, ওখান থেকে স্লিপ করে পড়ে গেছে, এটাই 3 জনে মারা গেছে। ভবনটিতে নিরাপত্তা না থাকার বিষয়ে একমত পুলিশও। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারকে আটক করা হয়েছে। এখানে আসলে শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা মেনটেন করার কথা ছিল, সেফটি সিকিউরিটি মেনটেন করার কথা ছিল, কিছুই মেনটেন করা হয় নাই এবং সেই কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে। নিহত 3 শ্রমিকের মধ্যে রাব্বি ও মামুন পঞ্চগড়ের বাসিন্দা। আরেক শ্রমিক আশরাফুলের বাড়ি খুলনার দৌলতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিমের মূল্য বৃদ্ধি রোধে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে 2,31,040 পিস মুরগির ডিম। সোমবার বিকেলে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষা শেষে ডিমগুলো খালাস করার কথা জানিয়েছেন তিনি। এসব ডিমের প্রতিটির মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 5 টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর 33% কাস্টমস ডিউটি বাবদ 1 টাকা 66 পয়সা যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের মূল্য দাঁড়াচ্ছে 7 টাকার মতো। এদিকে আমদানি ও সরবরাহ বাড়ায় বেনাপোলে কমেছে আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা বাস চলাচল। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। 4 দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও তাদের খরচ বেড়েছে কয়েক গুণ। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সড়কে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। এদিকে মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধের দাবিতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছেন বরিশালের বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হলেও তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়। সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তারা। এটি কোনো প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হতে পারে না। এমন আচরণ 2 দেশের বন্ধুত্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিযোগ করেন তারা। 2 দেশের সম্পর্ক উন্নয়নে সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেল করতে পারতো, জরিমানা করতে পারতো, আরও অনেক কিছু করতে পারতো, বা তারা যেন এই সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য আরও কিছু দিক নির্দেশনা বাংলাদেশকে দিতে পারতো। কিন্তু তারা সেই দিক নির্দেশনা না দিয়ে একের পর এক গুলি করে হত্যা করছে। ভারত যে নির্বিচারে এভাবে অনেক বাংলাদেশিকে সীমান্ত হত্যা করছে, আমরা এটা কোনোভাবেই চাচ্ছি না যে আর মানে কেউ মারা যাক সীমান্তে। অবশ্যই একটা ভালো মীমাংসা আসুক। গত 4 আগস্ট বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জের নাগরিক সমাজের আয়োজনে আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক কর্মীরা গান গেয়ে তাদের দাবি জানান। পদযাত্রা বিভিন্ন মোড়ে থামিয়ে সিরাজগঞ্জবাসীকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। বন্যার কারণে 3 সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। পানি নামলেও এখনও জলাবদ্ধতার কবলে কুমিল্লার বিভিন্ন এলাকা। সরকারি হিসেবে জেলার 17 উপজেলার মধ্যে 14 উপজেলা বন্যা কবলিত হয়। এতে 12 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন এলাকায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যার পানিতে ভিটেমাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে রয়েছেন তারা। নোয়াখালীতে এখনও পানিবন্দী 13.5 লাখ মানুষ। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। ফেনীতে বন্যার পানি নেমে শুকিয়েছে মাঠঘাট ও ফসলের ক্ষেত। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বানভাসীরা। 20-22 দিন থেকে এরকম অবস্থা, ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধা আছে। বাড়ি বাড়িয়ে ডায়রিয়া, আমশা এবং পানিজনিত পানিবাহিত রোগ সৃষ্টি হয়ে গেছে। দুইবারে রোয়া লাগাইছি, রোয়াগুলা গেছে গই, মনে করেন মাছ আসিল ফাজলে মাছগুলা গেছে গই। এই দেশে সব মানুষের মনে করেন কষ্ট করতে আছে। এবার 4 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলা। বিশেষজ্ঞরা বলছেন চেঙ্গি ও মাইনি নদী খনন না হয় পাহাড়ি ঢল ও অল্প বৃষ্টিতেই বারবার সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। এছাড়াও বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে কমছে নদীর পানি ধারণ ক্ষমতা। খাগড়াছড়ির মাইনি নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি খাগড়াছড়ির দীঘিনালা ও লংদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। এবার পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় পাহাড়ি বিস্তীর্ণ এলাকা। বারবার বন্যার কারণে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এজন্য দীর্ঘদিন নদী খনন না করা এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়াকে দুষছেন তারা। বিরাটভাবে ভাঙন হওয়ার কারণে মাইনি নদীতে অনেক পলির জমাট বেঁধেছে, তাই এই বন্যার সৃষ্টি। 5-6 বার আমরা বন্যায় প্লাবিত হই। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সার্বিকভাবে মাইনি নদীটা খনন করতে হবে। নদী তীরবর্তী পাহাড়ি বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে তা নদীতে গিয়ে জমা হচ্ছে। এতে কমছে নদীর গভীরতা। গাছের যদি ভালো কাভারেজ না থাকে, বৃষ্টির পানিগুলো খুব স্পিডে যখন এই মাটির উপর পড়ে, এই মাটিটা ধুয়ে এসে আলটিমেটলি ছড়াঝিরি হয়েই নদীতে পড়ে। এই নদীতে পড়ার কারণে আমাদের এই নদী নালা এগুলোর নাব্যতা কমে গেছে। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর 4 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী রক্ষায় জরুরি ভিত্তিতে কাজের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 4 কিলোমিটার নদীর তীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তীর প্রতিরক্ষা কাজ করছি। জরুরি তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষে পর্যায়ক্রমে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধ ও সঠিকভাবে নদী প্রবাহ কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জায়গায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে, তো এই কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে আসছি, যাতে এটাকে অ্যাসেস করে প্রপার একটা প্রোটেকশন দেওয়া যায় আর কি। এবার 4 দফা বন্যায় জেলায় 40,000 ঘরবাড়ি ও 2,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ভেঙে গেছে গ্রামীণ সড়কের 107 কিলোমিটার অংশ। কৃষিতে ক্ষতির পরিমাণ 67 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে তিস্তা নদীর পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। গঙ্গাচড়া উপজেলায় চর ইচলি, পশ্চিম শঙ্করদহ সহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও অন্তত 20টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে গঙ্গাচড়া তিস্তা সেতুর উত্তর প্রান্তের সংযোগ সড়ক। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড।
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি সহ কয়েকশো একর ফসলি জমি। উজানে ভারী বৃষ্টিপাত হলেই লক্ষ্মীটারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম ও প্রধান সড়ক ভাঙনের কবলে পড়তে পারে আশঙ্কা স্থানীয়দের। এবারের বর্ষায় তিস্তা নদী লালমনিরহাটের কাকিনা ও রংপুরের সংযোগ সড়কের আধা কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া সেতু এবং এলাকার ১৫০০ পরিবার। ভেঙে মনে করো আজ আমাদের জমি ফসল আবাদি জমি জমা বাড়িঘর দিয়ে সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা বাড়ি থেকে কোথায় যাই এখন? এদিকে শঙ্করদহ গ্রামের বেশ কয়েকটি জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রতিদিনই তিস্তার গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। যদি এর একটা ব্যবস্থা করা না হয়, আমরা বলা যায় ৫ নং লক্ষ্মীটারি ইউনিয়নের ৫টা ওয়ার্ডে নদী বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় নদীর তীরে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা জরুরি আপৎকালীন ব্যবস্থার মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙনকে প্রশমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিস্তার ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারানো রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ২ ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার পর তারা পলাতক রয়েছে। পুলিশ জানায়, শফিপুর পশ্চিম পাড়া এলাকায় গতরাতে রাকিব ও সাকিব নামের ২ ভাই বন্ধু সাব্বিরকে নিয়ে তাদের বাসার ছাদে ওঠে। এ সময় অস্ত্র দিয়ে তাকে জখম করে ছাদ থেকে ফেলে দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। ২ জনকে আসামি করে নিহতের ভাই হত্যা মামলা করেছেন। নরসিংদী কারাগারে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০১৫ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার করা হয়েছে ১১৫৩ রাউন্ড গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৪২টি চায়না রাইফেল, ১১টি শটগান রয়েছে। চলমান যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়। এ সময় কারাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮০১৫ রাউন্ড গুলি লুট হয়। এদিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পলাতক আছে ২০৭ জন। তাদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প কর্ণফুলী টানেল মুখ থুবড়ে পড়েছে। আয়ের তুলনায় এই প্রকল্পের ব্যয় দৈনিক ২৫ লাখ টাকার বেশি। পরিকল্পনা ছাড়া বাস্তবায়নের ফলে প্রকল্পটি লাভের মুখ দেখছে না বলছেন বিশেষজ্ঞরা। আর সাধারণ মানুষ বলছে এটি নিছকই ঘুরে বেড়ানোর একটি প্রকল্প। উদ্বোধনের ১১ মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি, যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। এখন তো গাড়ির খুবই কম চলতেছে, টানেলের লাভ হচ্ছে না। নদীর ওপারে দেখার মতো কিছু নাই, তার জন্য টানেল দেখে কোনো লাভ নাই। সেতু কর্তৃপক্ষের হিসেবে এখন গড়ে দিনে ৪৫০০ যানবাহন চলাচল করছে। গত মাসে চলাচল করেছে ৮৫,০০০-এর মতো। অথচ বলা হয়েছিল এর অন্তত ৪ গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় ১২ লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে ৩৭.৫ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা। কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি এবং ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে, তাহলে হয়তো বা এখন আমরা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি আসলে আমাদের জন্য খুব ব্যয়বহুল বা একটা লস প্রজেক্ট, সেটিকে আমরা আসলে লাভজনক দিকেও যাওয়া সম্ভব হতে পারে। শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা। মেনটেনেন্স আছে, তারপর যারা সিকিউরিটি এদের আছে, সবগুলো মিলে এইটার খরচ অনেক বেশি। এইটা করা মানে হলো আপনার হাতি পোষানো। এই টানেল দিয়ে যে গাড়ির কথা বলছেন ১২ লাখ টাকা হচ্ছে, আমার তো মনে হয় ১২ লাখ টাকাও অনেক বেশি হচ্ছে।
কর্ণফুলী নদীর তলদেশে ৩.৩২ কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১১,০০০ কোটি টাকা, যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী মেডিকেলে এবছরের আগস্ট পর্যন্ত ৮ মাসে ৪৬৪টি অপমৃত্যুর মধ্যে ৩১৯টি আত্মহত্যা। পারিবারিক ও দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বাবা মার ওপর অভিমান সহ নানা কারণে ঘটেছে এসব আত্মহনন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণতায় থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়ে মৃত্যু এড়ানো সম্ভব। জীবন সুন্দর, তারপরও নানা ঘাত প্রতিঘাতে বিষাদে ছেয়ে যায় মন। হার মেনে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। গত ৮ মাসে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তে পাওয়া গেছে এমন ৩১৯ জন। তবে যারা বেঁচে ফিরেছেন সেই পথ থেকে তারা বলছেন, মৃত্যু কোনো সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়া, এটা তখন তো মনে পড়ে আহারে কি বোকা ছিলাম যে আমি এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। তো এটাই বলবো, নিজেকে ভালোবাসা। এটা মনে হয় সম্ভবত আমি যেটা করেছি আর কি, এটা একটা টেনশনের জন্য করেছি, তো মানুষের টেনশনের জন্য এটা বেশি কিছু। চিকিৎসাধীন এমন ব্যক্তিদের ওপর সম্প্রতি হয়েছে গবেষণা। এতে দেখা যাচ্ছে দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা ও বাবা মায়ের ওপর অভিমান থেকেই বেশিরভাগ আত্মহত্যা চেষ্টা। এছাড়াও আছে আর্থিক সংকট ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা। আর এর ৭০ ভাগেরই বয়স ১৮ থেকে ৩৯ বছর, ১০ থেকে ১৭ বছরের মধ্যে ২০ ভাগ। মনোসামাজিক বাধা, যে বাধার কারণে মানুষ চিন্তা করে যে মানসিক বিভাগে এলে আমার হয়তো সামাজিক অবস্থানটা হেয় হতে পারে, কিংবা আমাকে লোকে পাগল বলতে পারে, বিভিন্ন কারণে তারা আসতে চায় না। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির মাত্র ৪ ভাগ আসেন চিকিৎসকের কাছে। সময় মতো চিকিৎসা পেলে কমিয়ে আনা সম্ভব আত্মহত্যার ঘটনা। অনেক সময় একটা ওয়ার্নিং সাইন দিয়ে যায়, হয়তো বা ফ্যামিলি মেম্বারদের কাউকে বলে যে আমার ভালো লাগছে না, আমার মরে যেতে ইচ্ছে করতেছে, সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে তার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে ডাক্তারের দ্রুত শরণাপন্ন হওয়া। রাজশাহী নগরীতে আত্মহত্যার ঘটনায় গত ৮ মাসে অপমৃত্যুর মামলা হয়েছে ১০৬টি। সবচেয়ে বেশি মামলা বোয়ালিয়ায় ২২টি ও রাজপাড়া থানায় ১৮টি। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারুক মিয়া নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আরেকজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জমি নিয়ে ফারুক মিয়া ওই একই গ্রামের হামিদ মিয়ার বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় সন্ধ্যায় গ্রামে বসে সালিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ফারুক ও রবিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ির সদরের চেঙ্গি নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের শান্তিনগর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি ২-৩ দিন আগের। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।